হ্যালো স্টুডেন্টস, ইউটিউব চ্যানেল খামারো ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই। সামনেই 2024 মাধ্যমিক পরীক্ষা। আমরা মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে প্রশ্নবিচিত্রটা দিয়েছে টেস্ট পেপার, সেটা আমরা সলভ করছি। আজকের ক্লাসের আগে আমরা 8টা পেজ সলভ করে এসেছি। আজকে আমরা 402 পাতায় যাদবপুর বিদ্যাপীঠের যে কোশ্চেনটা আছে সেটা আমরা সলভ করব। ঠিক আছে, প্রত্যেকটা পেজে 36 নাম্বার করে আমরা সলভ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই উপযুক্ত। তো চলো শুরু করি। এমসিকিউ থেকে শুরু করছি। একের দাগের যে কোশ্চেনটা আছে, বলছে আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 25:27। একের দাগের দেখো 25:27 আসল আর সবৃদ্ধিমূল। আমরা আসল ধরে নিই 25x টাকা, আর সবৃদ্ধিমূল মানে সুদ আসল 27x টাকা। তাহলে সুদ কত হবে? এখানে সুদ হয়ে যাবে 27x। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করছি, এত টাকা ধরে নিচ্ছি আসল, এত টাকা সুদ আসল। তাহলে এটা সুদ হয়ে যাবে সমান 2x টাকা। তাহলে শর্তানুসারে কি হবে? আসল মানে পি আর টি, আর হচ্ছে আর পার্সেন্ট আমরা মনে করছি, টি 1 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 2x হচ্ছে। ঠিক আছে, সুদের হারটা নির্ণয় করতে দিয়েছে, যে বার্ষিক সুদের হার করতে, বার্ষিক বলেছে তার মানে 1 বছর। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? আর এর মান কত হবে? কোনাকুনি গুণ 100 ইন্টু 2x, আর এদিকে 25x ইন্টু 1। এখানে x ক্যান্সেল, 25 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে 4 দুগুণে 8। আর এর মান চলে আসছে আর ইজ ইকুয়াল টু 8। তাহলে সুদের হার 8%। সুদের হার 8%। একের দাগের চলে আসছে, একের দাগের হয়ে যাচ্ছে, এইভাবে লিখবে একের অপশান ডি 8%। এটা অ্যান্সার হলো। নেক্সট দেখো দুইয়েরটা কি বলেছে দেখি। একের দাগের দুইয়েরটা দেখো, এখানে x এর মান দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 আছে, এইটা আছে। তাহলে x ইজ ইকুয়াল টু এইটা √5 প্লাস 1 ইন্টু √5 প্লাস 1, এখানে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এইটাকে এ ভাবো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √5 এর স্কোয়ার হয়ে যায় 5, তাহলে 5 মাইনাস 1 আমরা একবারে 4 লিখে দিচ্ছি। বুঝতে পারলে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √5 এর স্কোয়ার 5, 1 এর স্কোয়ার 1, তাহলে 5 মাইনাস 1 4, আর এটা হচ্ছে উপরে √5 প্লাস 1 তার স্কোয়ার। তাহলে x এর মান কত হয়ে যাবে? এই যে 4 এর রুট করলে 2 হয়ে যাবে, এটা স্কোয়ার রুট উঠে যাচ্ছে √5 প্লাস 1। তাহলে x এর স্কোয়ার কত হয়ে যাবে? এই হরের স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, আর √5 প্লাস 1 তার স্কোয়ার কত হবে? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, আমরা একটা লাইন লিখে নিচ্ছি, √5 প্লাস 1 তার স্কোয়ার, বা x স্কোয়ার সমান হয়ে যাবে এটা √5 এর স্কোয়ার 5 প্লাস 2ab 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার 1 বাই 4। তাহলে x স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 5 আর 1 6, 6 প্লাস 2√5 বাই 4, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিসের মান নির্ণয় করতে দিয়েছে? x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। অতএব x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 সমান x স্কোয়ারের মান বেরিয়েছে 6 প্লাস 2√5 বাই 4, এটা x স্কোয়ারের মান, মাইনাস x এর মান কত? √5 প্লাস 1 বাই 2, √5 প্লাস 1 বাই 2 মাইনাস 1, এখানে লসাগু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 প্লাস 2√5, 2 দুগুণে 4 2, মাইনাস 2√5, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস 2, আর এটা 4 একে 4 হয়ে যাবে। তাহলে প্লাস 2√5 মাইনাস 2√5 কেটে গেল 6, আচ্ছা এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা মাইনাস 2 হবে। তাহলে 6 মাইনাস 6 বাই 4, 0 বাই 4, 0 চলে আসছে, 0 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোন অপশানে আছে? অপশান এ, একের দাগে 2 অপশান এ 0 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো দুটো হলো, 3-এরটা দেখো, 3-এরটা সলভ করছি। দেখো তিনেরটা যে দিয়েছে, তিনেরটা বলছে
এবিসি এর পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এইটা মনে করো এবিসি, এটা এ বি সি, ঠিক আছে। এবিসি এর পরিকেন্দ্র ও, হ্যাঁ, ত্রিভুজের মধ্যে অবস্থিত, ও বি এ 35, এটা ও বি এ 35, তার মানে এটা 35 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে ও সি এ 25, ও সি এ, এটা 35, এটা 25, এটা 35 হয়ে গেল, এটা 25 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে ও বিসি, ও বিসি এই কোণটার মান চেয়েছে, ও বিসি কোণের মান চেয়েছে। দেখো এইটা আমরা ভালো করে দেখো, ও কমা এ যোগ করছি, তাহলে এই যে এ ও বি একটা ত্রিভুজ, এ ও বি ত্রিভুজের এইটা বৃত্তের ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও এও ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। এর বিপরীত বাহু, এটা এর বিপরীত কোণ 35, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটাও 35 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা কত হচ্ছে, 35 35 70, এটা একটা ত্রিভুজ তো, তাহলে এইটার মান হচ্ছে 180 মাইনাস এই দুটো সমষ্টিটা, এই দুটো সমষ্টি 70 হচ্ছে 180 মাইনাস 70, তাহলে এইটা 110 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা এবার এ ও সি ত্রিভুজে এসো, এইটা এখানে ও এ সমান ও সি হবে, তাহলে এই দুটো এর বা বিপরীত কোণ এইটা, এবার ও সি এর বিপরীত কোণ এইটা, এইটা 25 হলে এইটাও 25 হবে, তাহলে এই দুটো সমষ্টি কত হচ্ছে 25 প্লাস 25 50, তাহলে এই কোণটার মান কত হবে 180 মাইনাস 50 মানে 130 হয়ে যাচ্ছে। তাহলে এইটার মান কত হবে, পুরোটার মান হচ্ছে, পুরোটার মান হয়ে যায় 360 ডিগ্রি। 360 থেকে যে কোণ বিওসি এর মান, বিওসি এর মান সমান কত 360 মাইনাস 130 প্লাস 110 মানে 240, তাহলে এইটার মান হয়ে যাচ্ছে 120, তাহলে এইটার মান 120, আর এই কোণটার মান এই কোণটার মান সমান হবে, কারণ এদের বিপরীত বাহু এইটা আর এইটা সমান, দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও বি ও সি সমান, সবাই ও এ সমান ও বি সমান ও সি হচ্ছে, কারণ তিনটেই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, এবার যেহেতু এই তিনটে সমান, আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে দুটো করে বাহু সমান হচ্ছে, তাই তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখানে ও বি আর ও সি সমান, তাহলে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে, তাহলে এখানে একটার মান 120 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি যেটা সেটা কত হবে 180 মাইনাস 120, তাহলে দুটো কোণের সমষ্টি 60, তার মানে 30 30 করে হবে, এই কোণটার মান তাহলে 30 ডিগ্রি হচ্ছে, এইটাও 30 এইটাও 30, অতএব কোণ ও বি সি সমান 30 ডিগ্রি, এইটা আসছে, বুঝতে পারলে। কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাহলে 3-এরটা অপশান সি 30 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 4-এরটা, চারটা কি বলেছে আমরা দেখে নিই। চারটা বলেছে একটি লম্ব আকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সমান, আর না 4-একটা বলেছে ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা এক্স, সেক থিটার মান চেয়েছে। আচ্ছা, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এক্স, আমরা কি জানি সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা ফর্মুলা তো। এটা মনে করো এ, এটা মনে করো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1, তাহলে এটা এক্স, তাহলে এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1/x হয়ে যাচ্ছে। এবার এইটাকে আর এইটাকে যোগ করছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান এক্স আর সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1/x, যোগ করলে প্লাসে মাইনাসে কেটে গেল, 2 সেক থিটা সমান x প্লাস 1/x, বা সেক থিটা সমান কত হবে, এখানে x লসাগু, 2টাকে দিকে নামিয়েছি বলে 2x হলো, এটা গুণ করে x স্কোয়ার প্লাস 1, এইটা আসছে x স্কোয়ার প্লাস 1/2x, x স্কোয়ার প্লাস 1/2x আসছে। কোন অপশানে আছে, অপশান বিতে আছে x স্কোয়ার প্লাস 1/2x, 4-এরটা অপশান বি, x স্কোয়ার প্লাস 1/2x, ঠিক আছে। নেক্সট দেখো 5-এরটা, একের দাগের 5-এরটা দেখো, কি বলেছে একের দাগের 5-এর, একটি লম্ব আকৃতির চোঙের বক্রতলের ক্ষেত্রফল উহার, লম্ব আকৃতির চোঙের বক্রতলের ক্ষেত্রফল উহার
আয়তনের সমান, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল কত, তাহলে আয়তন কত, আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আমরা যদি উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর ধরে নিই, পাই এখানে এইচ কেটে পাই আর এইচ কেটে দিলে তাহলে আর ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল চেয়েছে, কি চেয়েছে, আর ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মান 22/7 ইন্টু আর এর মান 2 ইন্টু 2 এত বর্গ একক, ঠিক আছে, 22 দুগুণে 4/22 88/7 এত বর্গ একক, 88/7 বর্গ একক হচ্ছে। তাহলে এটা পূর্ণ আকারে রাখলে 7 12 84, 12 পূর্ণ 4/7 বর্গ একক, 12 পূর্ণ 4/7 বর্গ একক। অপশান সি, এটা অপশান সি 12 পূর্ণ 4/7, ঠিক আছে, 5এরটা অপশান সি 12 পূর্ণ 4/7, 5এরটা অপশান সি 12 পূর্ণ 4/7 এটা আসছে। নেক্সট দেখো 6এরটা, 6এর অঙ্কটা একদমই সহজ আছে। দেখো সাইন 2 থিটা সমান হাফ বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 2 থিটা সমান সাইন 30 মান হাফ। তাহলে উভয় দিক দিয়ে যদি আমরা সাইন তুলে দিই কেটে দেওয়া যাবে না, কিন্তু কখনোই কাটবে না। তোমরা রাফলি ক্যালকুলেশন করবে, রাফলি ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটুকু লিখে দেবে, তাও প্রসেস একটা আছে, কাটা যাবে না, ভুল প্রসেস হয়ে যাবে। 2 থিটা সমান 30, তাহলে থিটার মান কত, 15 ডিগ্রি হলো। কি চেয়েছে, চেয়েছে আচ্ছা থিটার মানই চেয়েছে 15 ডিগ্রি, ডি এর অপশানে আছে। তাহলে 6এরটা অপশান ডি 15 ডিগ্রি। একের দাগে সমস্ত অঙ্কগুলো হয়ে গেল, কেমন। নেক্সট দেখো 2এর দাগে, দুইয়ের দাগের কি বলেছে, বার্ষিক 10% সুদের হারে 8,000 টাকা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ কত, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ চেয়েছে, দুইয়ের দাগের একেরটা 8,000 টাকার, 8,000 টাকার 10% হারে 1 প্লাস আর বাই 100 তারপরে 2, দ্বিতীয় বছরে 2 বছরের সুদ, ঠিক আছে। তাহলে 8,000 ইন্টু, আচ্ছা এটা 10% হারে বলেছে, 0 0 কেটে গেল, তাহলে এটা 11/10 হবে, 11/10 ইন্টু 11/10 এত টাকা হচ্ছে, 0 0 0 0 কেটে গেল, তাহলে 80 ইন্টু 11 11 121 এত টাকা। তাহলে 8 8 2 16 হচ্ছে হাত থাকে 1, 8 8 2 16 হচ্ছে হাত থাকে 1, 8 8 8 9 0 এত টাকা হচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এত টাকা। তাহলে 2 বছরে মোট সুদ হয়ে যাচ্ছে 9,680 মাইনাস 8,000, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 1,680 টাকা। এবার আমরা দ্বিতীয় বছরের সুদটা কী করে বের করব, প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ সমান, তাহলে প্রথম বছরের সুদটা আমরা নির্ণয় করে নিই। আমরা প্রথম বছরের সুদটা নির্ণয় করে নিলে দ্বিতীয় বছরের সুদ থেকে প্রথম বছরের সুদটা যদি বিয়োগ করে দিই দ্বিতীয় বছরের সুদ পেয়ে যাব। আর যেহেতু দ্বিতীয় বছর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের সমান, আমরা সরল সুদের প্রসেসে বের করে নিচ্ছি। PRT/100 8,000 ইন্টু 10 ইন্টু 1/100, 0 0 0 0 কেটে গেল, এটা 800 টাকা। তাদের দ্বিতীয় বছরের সুদ কত, 1,680 মাইনাস 800 সমান 880 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। প্রথম বছরের সুদ 800, দ্বিতীয় বছরের 880, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবে শূন্যস্থান পূরণ, 2 দাগের একেরটা। পূর্ণ বাক্য লিখে শূন্যস্থান লিখলে ভালো, নাহলে তোমরা শুধু শূন্যস্থানের জায়গায় যদি উত্তরটা লিখে দাও তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 880 টাকা। দুইয়েরটা দেখো, বলেছে a/2 is a/2, a/2 is equal to b/5 is equal to c/8 বলা আছে। a/2 is equal to b/5 is equal to c/8, ঠিক আছে। a এর 50% সমান b এর 20% সমান c এর কত পার্সেন্ট। আমরা এটাকে লিখতে পারি a/2 b/5 c/8। তাহলে আমরা 100 দিয়ে গুণ করছি পার্সেন্ট আনার জন্য, 100 দিয়ে একে গুণ করলে তাহলে একে কেটে গিয়ে a এর 50% হয়ে যাবে, 100কে 2 দিয়ে কাটলে 50 হয়ে যাচ্ছে। এখানে 100 দিয়ে 2 দিয়ে কাটলে b এর 100কে 5 দিয়ে কাটলে 20% হয়ে যাচ্ছে, আর c এর 100কে 8 দিয়ে কাটলে কত হবে, 12.5% হয়। 100কে 8 দিয়ে কাটলে 12.5 হবে, তাহলে এখানে শূন্যস্থানে 12.5% অ্যান্সার,
ঠিক আছে, সি এর কত পার্সেন্ট সেটাই চেয়েছে। এ এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট, ঠিক আছে, এটাই হবে। তিনেরটা দেখো বলে দিয়েছে, এটা জাস্ট কিছু কষার নেই। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে, এই যে বৃত্তস্থ বর্গক্ষেত্র মানে বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্র, বৃত্তস্থ বর্গক্ষেত্র, এইটা একটা বর্গক্ষেত্র বৃত্তের মধ্যে, এর কর্ণটা কোনটা, এইটা মনে করো কর্ণ, এইটা বৃত্তের ব্যাস হচ্ছে না, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস, ঠিক আছে, তাহলে শূন্যস্থানে ব্যাস হবে, তিনের দাগেরটা শূন্যস্থানে ব্যাস হবে, ঠিক আছে, ব্যাস উল্লেখ করবে। নেক্সট দেখো চারেরটা, 6 ফুট লম্বা এবং লম্বা একটি মই 3 ফুট উচ্চতা একটি দেয়ালে লাগানো আছে। এইটা মনে করো 3 ফুট লম্বা মই, এই 3 ফুট লম্বা দেয়াল, এইটা 6 ফুট লম্বা মই, এটা 3 ফুট লম্বা দেয়াল আর এটা 6 ফুট লম্বা মই, ঠিক আছে, 3 ফুট লম্বা 6 ফুট লম্বা একটি মই, 3 ফুট লম্বা উচ্চতা একটি দেয়ালে লাগানো আছে, 3 ফুট উচ্চতার একটি দেয়ালে লাগানো আছে, মই ও ভূমির মধ্যে কোণ। তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, মই তো হেলিয়ে লাগানো থাকে, এটা মই হেলিয়ে লাগানো আছে, এটা উচ্চতা, তাহলে এটা থিটা মনে করো, তাহলে আমরা সাইন থিটা নিচ্ছি। সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ হয়, লম্ব 3 অতিভুজ 6, 3 ফুট 6 ফুট, তাহলে সাইন থিটা সমান, এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা সমান সাইন 30 মান হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটার মান কত, তাহলে এখানে হয়ে যাচ্ছে, বলেছে যে আচ্ছা বলেছে মই ও ভূমির মধ্যে কোণ কত, মই ও ভূমির মধ্যে কোণ এখানে 30 ডিগ্রি অ্যান্সার এলো। এটা কিন্তু আমরা 5-এরটা সলভ করে ফেললাম, এটা 5-এরটা, 4-এরটা বাদ পড়ে গেল, 4-এরটা আমরা সলভ করছি, তাহলে 5-এরটা 30 ডিগ্রি চলে এলো। এবার 4-এরটা দেখো, cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান এক্স দেওয়া আছে। চারেরটা 2-এর দাগের 4, ঠিক আছে, 2-এর দাগের 4-এরটা দেখো দেওয়া আছে, 2-এর দাগের 4-এর দেওয়া আছে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান এক্স হলে cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান এক্স হলে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান কত, ঠিক আছে, এইটা চেয়েছে, cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান এক্স, cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান কত। আমরা ধরে নিচ্ছি, ধরি cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান ওয়াই, এটা ধরে নিলাম। এবার এক্স ইন্টু ওয়াই এর গুণফল নির্ণয় করছি, এটা হচ্ছে cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, তাহলে এক্স ওয়াই সমান কত, cos ইন্টু cos স্কোয়ার থিটা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এক্স ওয়াই সমান কত হচ্ছে, এটা cos স্কোয়ার থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটাই হয়, cos স্কোয়ার থিটা কেটে গেল, এক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এক্স, তাহলে এর মানটা কত আসছে, 1 বাই এক্স চলে আসছে, এর মানটা 1 বাই এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে কত কী লিখবে, 4-এরটা শূন্যস্থানে লিখবে 1 বাই এক্স, কেউ বাক্য লিখে বাক্যটার জায়গায় শূন্যস্থান লিখলে আরও ভালো, আর যদি দাগ নাম্বার দিয়ে শুধু শূন্যস্থানে অ্যান্সার লিখে দাও তাও অসুবিধা নেই। এরপর দেখো একটা তথ্য দেওয়া আছে 1, 3, 2, 10, 8, তথ্যটা আছে 1, 3, 2, 10, 8, 1, 3, 2, 10, 8, 1, 3, 2, 10, 8, 3, 2, 8, 8, 3, 2, 8, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বার আছে, ঠিক আছে, 9টা আছে। তাহলে এটাকে আমরা, এদের কী চেয়েছে, সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান মানে যে মানটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমরা ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি, 1 একবার, 2 দুটো, 1টা 2টো 2, 3 দুটো, 3 3, তারপরে 4 5 6 7 নেই, 8 8 8, 1 2 3 বার আছে, 10, 1 2 3 4 5 6 7 8 9, দেখো 8 3 বার আছে, তাহলে সংখ্যাগুরু মান 8 হয়ে যাবে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরু মান 8 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 3-এর দাগেরটা, 3-এর দাগে শুরু করছি আমরা, 3-এর দাগের অঙ্ক স্টার্ট করছি।
সত্য মিথ্যা যাচাই করতে হবে। বার্ষিক 10% হারে কিছু টাকার 20 বছরের সুদ আসলে 2/3 তাহলে আমরা মনে করি আমরা আসল x টাকা মনে করছি, তাহলে এর x টাকার 20 বছরে 10% হারে সুদের 2/3 হচ্ছে কিনা আমরা চেক করে নিই। যদি 2/3 বলেছে 2/3 হয়, 2/3 যদি হয় সত্য বলবো, যদি না হয় মিথ্যা বলবো। সুদ হচ্ছে এত টাকা, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে ডবল হচ্ছে 2x হচ্ছে, কিন্তু তথ্য যেটা দেওয়া আছে 2/3 আছে, তাহলে 2/3 হচ্ছে না, তাহলে মিথ্যা হচ্ছে। ঠিক আছে, সুদ, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। যদি এখানে 2/3x হতো আমরা সত্য বলতাম। ঠিক আছে, নেক্সট দেখো, a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু c হলে বলেছে a প্রপোর্শনাল টু c স্কোয়ার। দুইয়েরটা a প্রপোর্শনাল টু b, তার মানে a সমান k1b, b প্রপোর্শনাল টু c, তার মানে b সমান k2c। ঠিক আছে, তাহলে a সমান k1 আর b এর মান k2c, তাহলে a প্রপোর্শনাল টু c বলা হচ্ছে আমাদের। যেহেতু k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাহলে k1 k2 মানে ধ্রুবকের গুণফলও ধ্রুবকই হবে, তাহলে a ইকুয়াল টু k1 k2 c, তার মানে a প্রপোর্শনাল টু c হবে। তাহলে কিন্তু দেয়া আছে এখানে a প্রপোর্শনাল টু c স্কোয়ার, তাহলে ভুল তথ্য দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা মিথ্যা বলবো আমরা, মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, ABCD রম্বসের AC ও BD কর্ণ। এটা মনে করো রম্বস, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ হয় না। মনে করো ABCD একটা রম্বস, ABCD একটা রম্বস, এখানে AC একটা কর্ণ, BD একটা কর্ণ। ঠিক আছে, AC ও BD কর্ণ, তাহলে AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়াল টু 2AB। তাহলে বলা আছে AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়াল টু 2AB, মানে 2 ইন্টু যে কোনো একটা বাহু বলছে, যেহেতু 4টে বাহুই সমান হয় রম্বসের। কিন্তু এরকম কোনো তথ্য আমাদের নেই। এরকম এটা হয় AC যদি বলতো যে AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়াল টু 4AB স্কোয়ার, মানে বাহুটা স্কোয়ার, তাহলে আমরা সত্য বলতাম। মানে এটা 2AB বলেছে, 2AB হয় না, বাহুটা স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটাও মিথ্যা হয়ে গেল। 4 দেখো, 4 কি বলেছে, 4 বলেছে sin 2 আলফা ইজ ইকুয়াল টু cos আলফা। থেকে 4 কি বলা আছে, sin 2 আলফা ইজ ইকুয়াল টু cos আলফা হলে আলফার মান 45 ডিগ্রি, sin 2 আলফা ইজ ইকুয়াল টু cos আলফা হলে আলফার মান 45 ডিগ্রি। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে sin 2 আলফা ইজ ইকুয়াল টু cos আলফা, তাহলে আমরা কি লিখতে পারি, sin 2 আলফা ইজ ইকুয়াল টু, এটা sin cos আলফাটাকে 90 মাইনাস আলফা লিখি, উভয় দিক দিয়ে সাইন তুলে দিলে, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা, আলফা এদিকে এলে 3 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 90/3 মানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আলফার মান 30 ডিগ্রি, আলফার মান 30 ডিগ্রি, কিন্তু এখানে বলা আছে আলফার মান 45 ডিগ্রি, তাহলে সত্য নয়, এই তথ্যটা মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা, আবারও মিথ্যা, পরপর 4টে তথ্য মিথ্যা হলো। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে যে যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ সমান থাকে এবং তির্যক উচ্চতা দ্বিগুণ হয়, তাহলে তার আয়তন 100% বৃদ্ধি পাবে। শঙ্কুর উচ্চতা সমান থাকে মানে ব্যাসার্ধ একই থাকে এবং উচ্চতা দ্বিগুণ হয়। আমরা শঙ্কুর ব্যাসার্ধ r এবং উচ্চতা h মনে করছি, তাহলে তখন আয়তন পাই 1/3 পাই r স্কয়ার h, এত ঘন একক। এবার যদি এইটা হলো, এবার যদি ব্যাসার্ধ একই থেকে উচ্চতা দ্বিগুণ হয়, তখন আয়তন কি হয়ে যাচ্ছে, 1/3 পাই ব্যাসার্ধ একই থেকে উচ্চতা 2h এত ঘন একক সমান 2/3 পাই r স্কয়ার h ঘন একক। কত বৃদ্ধি পেল, 2/3 পাই r স্কয়ার h মাইনাস 1/3 পাই r স্কয়ার h, বিয়োগ করলে 2/3 মাইনাস 1/3 সমান 1/3 পাই r স্কয়ার h হয়ে যাচ্ছে।
তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এই যে বৃদ্ধি পাচ্ছে, এই যে বিয়োগ করে যেটা হচ্ছে যে মানে কার উপর বৃদ্ধি পাবে, যেটা আগে ছিল প্রাথমিক এইটা ছিল, মানে এতে এতটাই বৃদ্ধি পাচ্ছে। 1/3 পাই আর স্কোয়ার এইচ একে বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর 100 কত বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। কেটে গেল 100% অ্যান্সার। ঠিক আছে, এইটা আসছে। কি দেওয়া আছে দেখি? আচ্ছা, তাহলে তার আয়তন 100% বৃদ্ধি পাবে। তাহলে যে তথ্য দেওয়া আছে সঠিক তথ্য দেওয়া আছে, সত্য হবে, মাছের সত্য। ঠিক আছে, নেক্সট দেখো 6 কি বলেছে আমরা দেখি। ছয়েরটা বলে দিয়েছে 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 10, 12, 14, 15, 18, 20, 22, 24 একটা তথ্য দেওয়া আছে। 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200 সংখ্যাগুলির মধ্যমা 20, আর আছে 100, 200, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা তথ্য আছে, 10টা আছে। 4 সংখ্যাগুলির মধ্যমা কত আমরা নির্ণয় করছি দেখো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জোড় সংখ্যক আছে, তার মানে মাঝে দুটো সংখ্যা হবে। বিজোড় সংখ্যা, টোটাল সংখ্যা যদি বিজোড় হয় 9টা হয়, 11টা হয়, তাহলে মাঝের সংখ্যা একটা হয়, ছোট থেকে বড় সাজিয়ে যেটা হবে সেটাই মাঝের সংখ্যাটা মধ্যমা হয়ে যায়। কিন্তু এখানে জোড় সংখ্যা আছে, ছোট থেকে বড় আকারেই সাজানো আছে, মাঝে দুটো সংখ্যা সমষ্টি বাই 2, সেটা মধ্যমা হবে। তাহলে এদিকে 4টে পড়ে রইল, 1, 2, 3, 4, এদিকে 4টে পড়ে আছে, মাঝে 18 + 20, 18 + 20/2, তার মানে 38/2, মধ্যমা 19। কিন্তু বলা আছে মধ্যমা 20, তাহলে মিথ্যা। মধ্যমা 19 হচ্ছে, কিন্তু বলা আছে মধ্যমা 20, তাহলে মিথ্যা হয়ে গেল। 6টা মিথ্যা এলো। ঠিক আছে, তাহলে 6টা মিথ্যা হলো। ওকে, চারের দাগের একটা কি আছে দেখি। 4 দাগের 1 বলেছে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? ধরি বার্ষিক সরল সুদের হার R%, সময় সমান 5 বছর। ঠিক আছে, সময় 5 বছর। তাহলে বলছে আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 5:6, আসল ও সবৃদ্ধি মূলের অনুপাত 5:6। আমরা কি করব, ধরি আসল সমান 5x টাকা, সবৃদ্ধিমূল মানে সুদ আসল, হ্যাঁ, সুদ আসল সমান 6x টাকা, অতএব সুদ কত? 6x - 5x, এত টাকা সমান x টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে সুদের হার নির্ণয় করতে হবে। অতএব শর্ত অনুসারে হয়ে যাবে PRT/100, P মানে আসল 5x, আর সুদের হার আর ধরে নিয়েছি, T হচ্ছে 5 বছর, PRT/100 সমান সুদ x, বা আর কত হবে? আর সমান 100 × x বা এই 5x × 5 নিচে চলে যাবে, 5x × 5, x কেটে গেল, 5 দিয়ে 100কে ভাগ করলে 20 হয়, কাটলে আবার 5 দিয়ে 20কে কাটলে 4 হয়ে যাচ্ছে, বা r = 4। তাহলে উত্তর লিখবে সুদের হার 4%। উত্তরটা তোমরা লিখবে সুদের হার 4%। ঠিক আছে, 4% অ্যান্সার এলো। তোমরা উত্তরটা নিজেরা লিখবে সুদের হার 4%। ওকে, 2-টা দেখো।
কি বলেছে, এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে। এ ও বি ব্যবসায় একত্রে এত টাকা লাভ করে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এ এর মূলধন 900 টাকা ও লাভ 600 টাকা, 630 টাকা। এ এর মূলধন 900 টাকা, এ এর লাভ 630 টাকা, অতএব বি এর লাভ কত? দুজনের একত্রে মোট লাভ হচ্ছে 1050, বি এর লাভ হচ্ছে 1050 মাইনাস 630 এত টাকা, তাহলে হয়ে যাচ্ছে 420 হয়ে যাচ্ছে বিয়োগ করলে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি বি এর মূলধন সমান x টাকা। অতএব শর্তানুসারে কি হবে, আনুপাতিক মান যদি কিছু উল্লেখ করা না থাকে, যদি কিছু সেইভাবে উল্লেখ করা না থাকে, তাহলে মূলধনের অনুপাতেই লাভের অনুপাত হয়। ঠিক আছে, তাহলে এদের মূলধনের অনুপাত হচ্ছে 900 বাই এক্স সমান এর 900, এর 900 টাকা মূলধন, 630 টাকা লাভ, আর এর x টাকা মূলধন, 420 টাকা লাভ, এইটা হবে। তাহলে কোনাকুনি গুণ করলে x ইন্টু 630 ইজ ইকুয়াল টু 900 ইন্টু 420 হচ্ছে, বা x হচ্ছে এইটা 900 ইন্টু 420 বাই 630, 0 0 কেটে দিই, 21 দুগুণে 42, 3 21 63, 900কে 3 দিয়ে কাটলে 300 হয়ে যাচ্ছে, বা x সমান 300 ইন্টু 2 600 টাকা। তাহলে 600 আমরা x কি ধরেছিলাম, বি এর মূলধন। তাহলে তোমরা উত্তর লিখবে বি এর মূলধন 600 টাকা, তোমরা উত্তর লিখবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু অবশ্যই তোমরা লিখবে, উত্তর লিখবে বি এর মূলধন 600 টাকা। ওকে, এরপর যেটা বলেছে, এ বি সি তিনটি অসমান মূলদ সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। আর বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করতে বলেছে। তাহলে সমীকরণ দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেওয়া আছে। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা কি করব, অতএব লিখব নিরূপকের মানটা আমরা বের করছি। বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য নিরূপক প্রয়োজন হয়। নিরূপক ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান, শুধু গ্রেটার দ্যান 0 হলে বাস্তব অসমান, লেস দ্যান 0 হলে অবাস্তব। ঠিক আছে, নিরূপকের মানটা এখানে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে। এখান থেকে বি এর মান কত হচ্ছে, বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার মাইনাস 4ac, এইটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস সি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। যেহেতু স্কোয়ার গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, অবশ্যই এখানে যেহেতু এটা স্কোয়ার ফর্মে চলে আসছে, এটা গ্রেটার দ্যান 0, তার মানে ধনাত্মক চলে আসছে। ঠিক আছে, গ্রেটার দ্যান 0 ধনাত্মক চলে আসছে। তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো, আমরা এক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 চলে আসছে। অতএব বীজদ্বয় এইটাই করবে, বীজদ্বয় বাস্তব অবশ্যই হবে, যেহেতু গ্রেটার দ্যান 0, বাস্তব ও মূলদ। ঠিক আছে, বাস্তব ও মূলদ হয়ে যাবে, কারণ এবিসি তিনটি মূলদ সংখ্যা বলে দিয়েছে। ঠিক আছে, এবিসি থেকেই আসছে, তাহলে বীজদ্বয় বাস্তব অবশ্যই হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে যেহেতু বাস্তব, আর মূলদ আসছে এখানে এবিসি তিনটি মান মূলদ বলে দিয়েছে, মূলদ কন্ডিশন চলে আসছে। নেক্সট দেখো 4এরটা হলো, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে। বীজদ্বয় 4এরটা বলেছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা বলে দিয়েছে। এই সমীকরণের বীজদ্বয় বলা আছে আলফা ও বিটা। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমাদের হয়ে যাবে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, বি এর মান মাইনাস 2/5, মাইনাস মাইনাসে প্লাস 2/5 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আলফা ইন্টু বিটা কত, সি বাই এ, তার মানে 3/5 হয়ে যাচ্ছে। তাহলে কিসের মান চেয়েছে, মান চেয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা।
অতএব আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা কত হবে? এখানে আলফা বিটা লসাগু হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব। এখানে আলফা বিটা লসাগু আলফা কিউব প্লাস বিটা কিউব এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা হবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আলফা বিটা হয়ে যাচ্ছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত? 2/5, তাহলে 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান 3/5, 3/5 ইন্টু 2/5, এইটা আসছে। এখান থেকে এদিকে যাচ্ছি আমরা। আচ্ছা, আলফা বিটার মানটা পুট করা হয়নি, আলফা বিটার মানটাও এখানে পুট করে দিই। আলফা ইন্টু বিটা যেটা 3/5, ঠিক আছে, 3/5। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বাই 125 মাইনাস 3 3 9, 9 দুগুণে 18, 18 বাই 25 বাই 3/5। তাহলে ওপরটা সিম্পলিফাই করলে 125 লসাগু হচ্ছে, আর 125 5, তার মানে 5 × 40 হয়ে যাচ্ছে। 125 আচ্ছা 40 না, এটা 8ই হবে, এটা 8ই হয়ে যাবে, যেহেতু 125কে 125 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 8ই হয়ে যাচ্ছে। এখানে 8 হচ্ছে আর 5 হচ্ছে, এখানটা 5 18 90 হয়ে যাচ্ছে, ইন্টু 5/3, তাহলে এইটা ক্যান্সেল করলে এটা 25 হয়ে যাচ্ছে। আর এখানে আছে -82, -82 বাই 3 × 75, এইটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, -82 বাই 75। তাহলে অ্যান্সার লিখবে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান -82/75। এটা উত্তর লিখবে, উত্তর প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে। ঠিক আছে, অতএব উত্তরটা লিখবে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান -82/75। নেক্সট 5এরটায় যাচ্ছি আমরা। পরেরটা দেখো, 5এরটা কি বলেছে? ABCD আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমনভাবে অবস্থিত, প্রত্যেকটা ছবি তোমরা খাতায় অঙ্কন করবে যে স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে অবশ্যই। ও বিন্দু এমনভাবে অবস্থিত, এখানে ABCD আমরা নিচ্ছি। ABCD আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে বলেছে OB = 6, OA = 5, OA = 5, এইখানটা আমরা A নিচ্ছি, OA = 5, OB = 6, এটা 5, এটা 6, ঠিক আছে, ওয়েটটা বেশি। আচ্ছা, OD = 8, এটা আরেকটু দূরে নিলে ভালো হতো, এই দিকটা করে। আচ্ছা, OD = 8, এটা 8। OC এর মানটা চেয়েছে, OC এর মান নির্ণয় করতে হবে। ABCD একটি আয়তাকার চিত্র লিখবে, ABCD একটি আয়তাকার চিত্র, ঠিক আছে। ও বিন্দু আয়তক্ষেত্রের ভেতর, ও বিন্দু আয়তক্ষেত্রের ভিতর এমনভাবে অবস্থিত যে OA = 5 সেমি, OA = 5 সেমি, OB = 6 সেমি, OD = 8 সেমি। তাহলে OCর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো তোমাদের বইয়ে আছে, তোমাদের বই পিথাগোরাসের চ্যাপ্টারে আমাদের দেখবে একটা সাজেশান দিয়েছি, তোমাদের 3টে ক্লাস মিলে একটা সাজেশান দেওয়া আছে। তো সেই সাজেশানে ফার্স্ট ক্লাসে আমরা উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ সংক্রান্ত একটা সাজেশান দিয়েছি, এবং সেই সাজেশানের চ্যাপ্টারে আমি একটা প্রয়োগের যে সাজেশান দিয়েছি, তাই সেখানে একটা সাজেশান দেওয়া আছে যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে ABCD আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমনভাবে অবস্থিত, সেটা প্রমাণ করতে দেওয়া আছে যে প্রমাণ করো ABCD আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OA² + OC² = OB² + OD² হবে। ABCD আয়তাকার চিত্রের ভেতর একটা ও বিন্দু যে কোনো একটা বিন্দু হলে OA² + OC² = OB² + OD² হবে। এটা প্রমাণ করতে দেওয়া আছে। এর প্রমাণটা বইয়ে করে দেওয়া আছে, তোমাদের বইয়ে পেজ নাম্বার 288, 288 পাতায় করে দেওয়া আছে। সেই প্রমাণটা অবশ্যই তৈরি করবে, মানে প্রয়োগের জন্য, 3 নম্বরের প্রয়োগের জন্য। তার স্টেটমেন্টটা ধরে এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এবার এখানে লিখবে, এখানে কি হবে? OA² + OC² = OB² + OD²। তাহলে OA সমান কত? 5, 5² + OC² = OB 6, আর OD হচ্ছে 8। তাহলে এটা 25 + OC² = 36 + 64, বা OC² = 36 + 64 100 - 25, বা OC² = 75 হয়ে যাচ্ছে। উভয় দিকে রুট করলে √75 কত হবে? বা OC = ±5√3 হবে, ঠিক আছে। অতএব OC = 5√3। তাহলে উত্তর লিখবে OC এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি। উত্তর লিখবে OC এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি, ঠিক আছে। OC এর দৈর্ঘ্য হবে
5√3 সেমি। নেক্সট দেখো 6-এরটা। ছয়েরটা কি বলে দিয়েছে? ছয়ের বলে দিয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে নিচ্ছি এবিসি সমকোণী ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি বলা আছে। আমরা নিচ্ছি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। অতএব এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। আবার বলেছে বিডি লম্ব এসি, আবার বিডি লম্ব এসি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এবির মান কত? 3 স্কয়ার প্লাস এটা 4 স্কয়ার, বা এসি স্কয়ার সমান 9 প্লাস 16, বা এসি স্কয়ার সমান 16 আর 9 25, বা এসি সমান প্লাস মাইনাস 5। অতএব এসি সমান 5 হয়ে যাচ্ছে, এসিটা 5 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা বলে দেওয়া আছে। তাহলে এবি বিসি বলে দেওয়া আছে, আমরা সেখান থেকে এসি পেয়ে গেলাম। বিডির মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইরকম কন্ডিশন দেওয়া থাকলে, এরকম একটা উপপাদ্য আছে যে এরকম কন্ডিশন দেওয়া থাকলে এই যে মূল ত্রিভুজটা একবার এবি ডি এর সঙ্গে সদৃশ হবে, মূল ত্রিভুজটা একবার বি সি ডি এর সঙ্গে সদৃশ হবে, এবং উভয় পাশের ত্রিভুজগুলো পরস্পর সদৃশ হবে। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ কিসের মান নির্ণয় করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে বিডির। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ লিখে দিলেই হবে। ঠিক আছে, প্রমাণ করার দরকার নেই, কারণ 2 নম্বর অঙ্ক, এখানে একটা মান নির্ণয় করতে হচ্ছে, অলরেডি এসির মানটা নির্ণয় করতে হচ্ছে। 2 নম্বর মতো করেই করবো আমরা। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি থেকে কি পাবো? তাহলে এবির বাহু এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে এসি। আচ্ছা, এর 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে বিসি, ইজিক্যাল টু সি কোণটা দুজনেরই কোণ। তাহলে এবিসি এর বিপরীত বাহু এবি, আর এবিডি এর বিপরীত বাহু বিডি। অতএব এসির মান কত? এসি 5, বিসি কত? 4, এবি কত? এবি হচ্ছে 3, আর বিডি। অতএব 5 বিডি ইজ ইকাল টু 3 × 4। তাহলে বিডি সমান কত? 3 × 4 = 12/5, বা বিডি সমান 2.4 হচ্ছে। অতএব লিখবে, উত্তর লিখবে বিডি এর দৈর্ঘ্য হবে 2.4 সেমি, বিডি এর দৈর্ঘ্য হবে 2.4 সেমি। এটা অবশ্যই উত্তরটা লিখবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে। নেক্সট দেখো 6-এর হলো 7-এরটা। 7-এর অঙ্ক। সাতেরটা কি বলে দিয়েছে? সাতেরটা বলা আছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এইটা মনে করো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, 8 এদিকে, এখান থেকে 8, এইটা 8 হয়ে যাচ্ছে, আর 3 সেমি, 8 আর 3 পড়ে থাকছে, 8 আর 3 11, আর 2 এইখানে একটা, 8 আর 2 10, আর এখানে মনে করো একটা বৃত্ত আছে 13 সেমি ব্যাসার্ধ, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, এটা 3। ঠিক আছে, এটা অঙ্কন করছি। তোমরা প্রত্যেকটা চিত্র স্কেল কম্পাস ইউজ করে অঙ্কন করবে। এটা পি কিউ, এটা এ বি সি। ঠিক আছে, ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি। ঠিক আছে,
8 সেমি ও 3 সেমি। এ বি উভয়ের সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। তাহলে এ বি যদি উভয়ের সরল সাধারণ স্পর্শক হয়, এ বি এর মানটাই নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা পি কিউ সমান্তরাল বিসি অঙ্কন করলাম। অতএব পি কিউ সমান বিসি সমান 13 সেমি। ঠিক আছে, আচ্ছা এপি সমান 8 সেমি, অতএব এপি সমান 8, অতএব বিকিউ সমান পিসি সমান 3 সেমি। ঠিক আছে, তাহলে পুরোটা 8 সেমি, তার মধ্যে এইটা 3 সেমি, যেহেতু এইটা সমান্তরাল, এইটা সমান দৈর্ঘ্য কাট করবে। ঠিক আছে, তাহলে এসি সমান কত হবে? এসি সমান হয়ে যাবে 8 মাইনাস 3 সেমি। ঠিক আছে, সমান 5 সেমি। এবার এরপরে নিচে ক্যালকুলেশন করবে, আমরা এই সাইডে করে দিচ্ছি। অতএব ত্রিভুজ এসিবি থেকে কি পাচ্ছি আমরা? এটা একটা সমকোণী ত্রিভুজ, বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। তোমাদের একটা উপপাদ্য আছে। ঠিক আছে, প্রত্যেকটা চিত্র তোমরা স্কেল, কম্পাস, পেন্সিল অঙ্কন করবে। তাহলে এটা থেকে পাচ্ছি আমরা যে এ বি স্কোয়ার, এটা 90 ডিগ্রি সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ, বিসিটা অতিভুজ হবে। তাহলে এসি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার বা প্লাস এসি কত? এসি 5 স্কোয়ার ইকুয়াল টু বিসি হচ্ছে 13। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 বলেছে, পি কিউ যা বিসিও তাই হবে। বা এ বি স্কোয়ার প্লাস 5 5 25 সমান 169, বা এ বি স্কোয়ার সমান 169 মাইনাস 25, বা এ বি স্কোয়ার সমান 144, বা এ বি সমান প্লাস মাইনাস 12। অতএব এ বি সমান 12। তাহলে উল্লেখ করে দেবে, এ বির মান আমরা নির্ণয় করে দিয়েছি। তো উল্লেখ করবে যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো 8এরটা, 7 হয়ে গেল 8এরটা। প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, আর যে কোনো চিত্র অঙ্কন করতে হলে পেন্সিল, স্কেল, কম্পাস ধরে চিত্র অঙ্কন করবে। 8এরটা বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তিমান। ঘন্টার কাঁটাটা, এটা দেখো আমরা যখন চিত্র অঙ্কন করি এইরকম, এখান থেকে কোণ শুরু হয়, শুরু এইদিকে হচ্ছে 0, এদিকে 30, 40, 50 করে বাড়তে থাকছে। কিন্তু ঘড়ির ক্ষেত্রে কি হয়, এইখান থেকে স্টার্ট হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটাটা যে অ্যাঙ্গেল যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে ঘুরছে। তার মানে অ্যাঙ্গেল শুরু হবে, আর এই দিকে এই দিক দিয়ে কোণ শুরু হলে সেটা মাইনাসে শুরু হয়। ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে কোণ সৃষ্টি হবে ঘড়ির ক্ষেত্রে। কারণটা আমি ব্যাখ্যা করলাম, নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, ঘড়ির কাঁটার ক্ষেত্রে 1 ঘন্টা, এবার এইটা পুরোটা থাকে 12 ঘন্টা, তাহলে এইটা 3 ঘন্টায় ভাগ হয়, একটা, দুটো আর একটা 3টে, তাহলে 3টে সমান ভাগে ভাগ হবে। এটা পুরোটা 90 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি ঘুরছে একটার ক্ষেত্রে। ঠিক আছে, একটার ক্ষেত্রে 30 ডিগ্রি ঘুরছে। এখানে যেটা কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, কারণ পুরোটা 360 ডিগ্রি। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। অতএব 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি বাই 12 সমান 30 ডিগ্রি। এটাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 30 ডিগ্রির বৃত্তীয়মান চেয়েছে। অতএব 30 ডিগ্রির এত এর বৃত্তীয়মান কত হবে? এত এর বৃত্তীয়মান হয়ে যাবে সমান 30 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, আর মাইনাস দিয়ে মান সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটা টোটাল যে 12 ঘন্টায় যে কোণ উৎপন্ন করছে বিপরীত দিক দিয়ে উৎপন্ন করছে, মাইনাস 360 করে দিচ্ছি, মাইনাস পাই বাই 6 হয়ে যাচ্ছে, 318 মাইনাস পাই বাই 6, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই আসছে, কারণ এটা এই দিকে ঘুরছে, অ্যাঙ্গেল যেদিকে হয় তার বিপরীত দিকে ঘুরছে বলে মাইনাসটা চলে আসছে। নেক্সট 8-এর হলো 9-এরটা। অ্যান্সারটা লিখবে অবশ্যই যে 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করে তার মান মাইনাস পাই বাই 6।
কি বলেছে নয়েরটা বলে দিয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 6 থিটাটা হচ্ছে 0 থেকে 90 মধ্যে থিটার মান চেয়েছে। আচ্ছা, tan 4 থিটা tan 6 থিটা সমান 1 বা tan 6 থিটা সমান 1 বাই tan 4 থিটা বা tan 6 থিটা সমান cot 4 থিটা বা tan 6 থিটা সমান tan 90 মাইনাস 4 থিটা। অতএব 6 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা। উভয় দিক দিয়ে ট্যান তুলে দিলাম, ট্যান কাটবে না কখনো, এইভাবে ট্যান কেটে দিলে এরকম কাটবে না কখনো। অতএব 6 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 10 বা থিটা সমান 9 ডিগ্রি। তাহলে উত্তরটা লিখবে যে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অতএব থিটার মান 9 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 9 ডিগ্রি, অ্যান্সার লিখে দেবে। এবার দেখো 10এরটা কি বলেছে দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। এটাও আশা করছি সহজ হবে। দেখো, শঙ্কুর উচ্চতা সমান 12 সেমি, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, এটা বলেছে। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা 12 সেমি বলেছে, আর শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। ধরছি শঙ্কুর ব্যাসার্ধ আর, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি, আর এটা আর। ঠিক আছে, অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ইজ ইকুয়াল টু 100 পাই। ঠিক আছে, পাই আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাহলে এইটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 100 বাই 4 বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অতএব আর সমান 5। অতএব শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। আমরা কি জানি শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কু চিত্র তো এইরকম, ধরো তাহলে এটা এল, এইটা আর এইটা এইচ, এরা সবসময় সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। ঠিক আছে, এই সাইডটা, তাহলে আমরা এইটা জানি এলটা নির্ণয় করতে হবে। অতএব শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা সমান ওটা হরফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আমরা প্লাস মাইনাস দিচ্ছি, তারপর আমরা প্লাস সাইনটাই নিচ্ছি। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস, আর এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস এইচ এর মান হচ্ছে 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25 প্লাস 144 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 169 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব লিখবে, উত্তর লিখে দেবে। আমরা পজিটিভটা নেবো, ওখানে পজিটিভটা গ্রাহ্য হবে। অতএব লিখে দেবে শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা প্লাস মাইনাস কেন নিচ্ছি, কারণ প্লাস 13 স্কোয়ার করলেও এটা 169, তো প্লাস 13 স্কোয়ার করলেও 169 হবে, মাইনাস 13 স্কোয়ার করলেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে 169 হয়ে যাবে, তাই এটা প্লাস মাইনাস নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে উত্তরটা অবশ্যই লিখে দেবে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা 13 সেমি। নেক্সট দেখো 11টা কি বলেছে দেখি। এগারোটা বলে দিয়েছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। ঠিক আছে, তাহলে যে কন্ডিশনটা বলে দিচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, শর্তানুসারে 4 পাই R1 স্কোয়ার বাই
4 পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 হবে। 4 পাই ক্যান্সেল আউট, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান 1/4 বা r1 বাই r2 তার স্কোয়ার সমান হাফ তার স্কোয়ার। অতএব r1 বাই r2 সমান হাফ হয়ে যাচ্ছে, এটা আসছে। ঠিক আছে, r1 বাই r2 সমান হাফ। এবার তাহলে অতএব আয়তনের অনুপাত নির্ণয় করো। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে r1 এর কন্ডিশন আগে রাখতে হবে। তাহলে এইটা হয়ে যাবে 4/3 পাই r কিউব, r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। এখানে 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা r1 বাই r2 তার কিউব, r1 বাই r2 কত হয় হাফ তার কিউব সমান। তাহলে এটা না লিখে প্রথমে এই মানটা নির্ণয় করে নাও, এত কিছু না লিখে অতএব বলে এইটা বাই এইটার মানটা নির্ণয় করে নাও। অতএব এইটা বাই এইটা সমান, তাহলে এটা কত আসছে, এর নিচে লিখবে কিউব আছে, এটা কিউব 1/8 হয়ে যাচ্ছে, 1/8 হলো। অতএব এবার ফাইনাল অ্যান্সারটা লিখে দেবে যে গোলক দুটির আয়তনের অনুপাত 1:8। গোলক দুটির আয়তনের অনুপাত 1:8। এই যে 1/8 আমরা অ্যান্সার নির্ণয় এনে দিয়েছি। 1-এর কিউব একই হয় আর 2-এর কিউব 8 হয়ে যায়। ঠিক আছে, এখানে অতএব দিয়ে এইটার পর এইটা লিখলে তারপরে লিখবে গোলক দুটির আয়তনের অনুপাত 1:8। ঠিক আছে, নেক্সট দেখো, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে ফুল মার্কস পাওয়ার জন্য। যদি চাও যে কোনো নাম্বার কোনোভাবে কাটা না যাক তাহলে উত্তরও কিন্তু অবশ্যই লিখবে। প্রত্যেকটা অঙ্কের দাগ নাম্বার চেক করে নেবে অবশ্যই। যে কোনো চিত্র যখন অঙ্কন করবে পেন্সিলের সাহায্যে, পেন্সিল স্কেল কম্পাস ধরে অঙ্কন করবে। লাস্ট অঙ্ক 12টা, এখানে বলে দিয়েছে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস কত বলে দেওয়া আছে 35/10 সামেশন অফ fi ui সমান কত বলা আছে, সামেশন অফ fi ui 30, আর বলা আছে সামেশন অফ fi সমান 60। ঠিক আছে, 60, শুধু 60। ঠিক আছে, তাহলে এক্স বারের মান নির্ণয় করতে আমরা জানি কি এক্স বার ইজ ইকুয়াল টু, এখানে এ হচ্ছে, অতএব লিখবে আগে এটা উল্লেখ করে দাও। অতএব এস ইজ ইকুয়াল টু 35 আর এইচ ইজ ইকুয়াল টু 10। আমরা কি জানি এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু এইচ, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এক্স বারের মান চেয়েছে, এ এর মান হয়ে যাচ্ছে 35 প্লাস fi ui এর মান 30 বাই এর মানটা 60 ইন্টু 10, এটা কেটে গেলে 2 হচ্ছে, এটা 1। আচ্ছা, 30 দিয়ে কেটে দিচ্ছি, 30 থেকে 30, 30 দুগুণে 60। এবার 10কে 2 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে 35 প্লাস 5 সমান 40। তাহলে লিখে দেবে যে এটা 40 অ্যান্সার এসে গেল, যে এক্স বারের মান 40, এটা লিখে দেবে। ঠিক আছে, এক্স বারের মান 40। এর সাথে সাথেই দেখো পেজ নাম্বার 402-এ যে কোশ্চেন পেজটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল যাদবপুর বিদ্যাপীঠে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ রাখছি। পরবর্তী ক্লাসে আমরা 405 পাতায় যে পেজটা আছে সেই পেজটা সলিউশন করব। ওকে, ফিরবো নেক্সট ক্লাসে আমরা এর পরের পেজ 405 পাতার যে সলিউশনটা পেজটা আছে সেই পেজে সলিউশন করবো। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।